একদিন আমি আমার দেবরকে ছোট বাচ্চা মনে করে আমার বিছানায় নিয়ে শুয়ে পড়েছিলাম এবং যা ঘটেছিল তা আপনার মন উড়িয়ে দেবে। আমার নাম নীলা, আর আমার বয়স 23 বছর। আমি অনেক সুন্দর দেখতে, গায়ের রং ফর্সা, একটু মোটা হওয়ায় বাইরে বের হলেই সবাই চেয়ে থাকে। আমার স্বামী শহরে যাবে, তাই আমার স্বামী আমাকে বলেছিল তার 11 বছর বয়সী ছোট ভাইয়ের যত্ন নিতে হবে। আমি রাজি হলাম। প্রতিদিন তাকে স্কুলে নিয়ে যেতাম এবং রাতে আমার ঘরে ঘুমাতে দিতাম। একদিন আমি দেখি সে আমার পুরনো প্রেমিকের মতো। আমি ভয় পেয়ে বাড়ি ফিরে আসি। দেবর বিষয়টি জেনে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে বলেছিল যদি তার শর্ত পূরণ না করি তবে সে সব ফাঁস করে দেবে। আমার বিয়ের 4র্থ মাস ছিল। জীবন ভালো চলছিল। আমার স্বামী একদিন অন্য শহরে যেতে হলে সে আমাকে তার ছোট ভাইয়ের যত্ন নিতে বলে। আমি তাকে যত্ন করতে শুরু করলাম কারণ ছোটবেলা থেকেই আমি বাচ্চাদের ভালোবাসি। আমার স্বামী তার ছোট ভাইকে স্কুলে নিয়ে যেত, যা আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না। আমি অবাক হয়েছিলাম যে আমার স্বামী বুঝতে পারেনি তার ভাই এখন বড় হয়েছে এবং নিজের যত্ন নিতে পারে। মাঝে মাঝে মনে হতো সে কিছু লুকিয়ে রেখেছে, তবে আমি বেশি তর্ক করিনি এবং স্বামীর কথা মতো তার যত্ন নিতাম। আমি আমার দেবরকে যত্ন নিতাম যেমন আমার স্বামী করত, যেন সে ছোট বাচ্চা। একদিন তাকে স্কুলে নামানোর সময় দেখলাম একজন স্মার্ট লোককে। দেখে আমি অবাক হয়ে গেলাম কারণ সে আমার পুরনো প্রেমিক। কয়েক বছর আগে মারা গেছে। এখানে কিভাবে সে বেঁচে আছে এবং আমার সামনে দাঁড়িয়ে? আমি কল্পনাও করিনি যে আমরা এভাবে আবার দেখা হবে। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একদিন আমি স্কুল থেকে আমার দেবরকে আনতে গেলাম। সেদিন আমি এমন একজনকে দেখলাম যাকে দেখে আমার পায়ের নিচের মাটি সরে গেল। সেই মানুষটি ছিল আমার পুরনো প্রেমিক, যাকে আমি ভেবেছিলাম অনেক আগেই মারা গেছে। সে কিভাবে জীবিত এবং আমার সামনে? এটা কিছুতেই হতে পারে না, আমি ভেবেছিলাম। আমি বাড়ি ফিরে এলাম, পুরো শরীর ঘামে ভিজা। দেবর আমার কাছে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? তার মুখে একটা হালকা হাসি ছিল। আমি তাড়াতাড়ি মুখ নামিয়ে ফেললাম যাতে সে কিছু বুঝতে না পারে। আমার দেবর এসে আমাকে পানি দিল। আমি তার হাত থেকে গ্লাস নিতে গিয়ে হাত ফসকে ফেলে দিলাম। তার চোখে এমন কিছু ছিল যা আমাকে কাঁপিয়ে দিয়েছিল। সে 11 বছরের বাচ্চা, কিন্তু বড়দের মতো তৃষ্ণার্ত চোখে তাকিয়েছিল। আমি তাকে রুম থেকে বের করে দিলাম এবং বিছানায় বসে কাঁপতে লাগলাম। আমার দেবরের সামনে এতটা ভীত হয়ে পড়েছিলাম, কিন্তু কেন এমন ভয় পাচ্ছিলাম বুঝতে পারছিলাম না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিলাম এবং ভাবলাম এখন শুধু আমরা দুজনই বাড়িতে আছি। আমি কি করব? আমার বাবার একটি কথা মনে পড়ে গেল, যে বাড়িতে শুধু 2টি ছেলে থাকে সেখানে মেয়ের বিয়ে দিও না। কিন্তু মা রাজি না হয়ে আমাকে এখানে বিয়ে দিয়ে দিলেন। যদি তখন কেউ বাবার কথা শুনত, আজ আমি এই পরিস্থিতিতে থাকতাম না। আমার স্বামী আমাকে বিয়ে করে খুব যত্ন নিয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে বাড়ির পরিস্থিতি কঠিন হয়ে উঠল। তাকে আরও কঠোর পরিশ্রম করতে হলো এবং প্রথম চাকরি ছেড়ে নতুন চাকরি নিতে হলো। নতুন চাকরিতে যোগ দেওয়ার কয়েকদিন পর তাকে শহরের বাইরে যেতে হলো। আগে সে শহরের বাইরে গেলে দ্রুত ফিরে আসত, কিন্তু এবার কয়েকদিন থাকতে হবে। আমি তাকে না যেতে বলেছিলাম, কিন্তু সে বলল এটা জরুরি। আমার মা এখন আর বেঁচে নেই, আর ফুফু এবং বোনেরা সবাই তাদের নিজের ঘরে। কাকে ডাকব? চুপ করে স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। সে যদি কিছুদিন বাইরে থাকে, আমার জীবন আরও কঠিন হয়ে যাবে। একদিন আমি আমার দেবরকে স্কুলে নামাতে গিয়ে দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার স্কুলের স্যারদের সাথে দেখা করতে গিয়েছিলাম। সে আমার সামনে বসেছিল, তার মুখে সেই চেনা হাসি ছিল, যদিও এখন একটু দুঃখ ছিল। আমি তাড়াতাড়ি মুখ নামিয়ে নিলাম, কিন্তু মনে হলো অনেক দেরি হয়ে গেছে। স্যারকে ডেকে বলল, স্যার, এই আমার দেবর। তারপর সে আমার সাথে কথা বলতে লাগল। আমি খুব কনফিউজড হয়ে গেলাম, কেন জানি না। আমার অতীত মনে পড়তে লাগল। আমি কিছু কথা বললাম এবং তারপর দেবরকে বললাম, চলো, বাসায় অনেক কাজ আছে। কিন্তু তুহিন আমাদের জন্য খাবারের অর্ডার দিয়েছে। বলল, দিদি, তুমি রোজ আমার সাথে আসো। স্যার আজ অনেক মজা করেছে। সাহস জোগাড় করে আমি মাত্র 2টো কামড় খেয়ে বেরিয়ে এলাম। অনেকদিন পর তুহিন বের হল। আমি তাড়াতাড়ি অটোতে বসে তুহিনকে ইশারা করলাম যে আমরা বাড়ি ফিরছি। আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। বাসায় ফিরে দেবর বলল, ভাবি, কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বলছ? তখন সে বলল, তুহিন স্যারকে তুমি কি আগে থেকে চিনো? আমি বললাম, না,
আমি তাকে চিনি না। সে জানে আমি কিছু করতে পারব না, তাই আমাকে বলল, তুমি আরাম করো, তোমার ভাইয়ের জন্য চিন্তা করো না। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, জানি না সে কবে আসবে। তখন সে গ্লাসটা নেড়ে বলল, ভাই এখানে না থাকলে কি হবে? আমি সব জানি। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে তাকে হাতজোড় করে বললাম, ঈশ্বরের জন্য কাউকে কিছু বলো না। তারপর সে বলল, ভাবি আপনি সরল মনে হলেও আমি জানি আপনার গোপন কথা। কিন্তু আমি কাউকে বলবো না, যদি আপনি আমার এক শর্ত পূরণ করেন। ভয়ে আমি রাজি হয়ে গেলাম, ভেবে যে সে হয়তো টাকা বা কোনো মূল্যবান জিনিস চাইবে। দেবর বলল, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আমার শর্ত মানতে হবে। আমি আজ জরুরি কাজে যাচ্ছি, কাল তোমাকে জানাবো। সে চলে যাওয়ার পর আমি পুরো রাত টেনশনে কাটালাম। পরদিন তুহিন আমাকে ডাকল, আর আমি কাঁপতে লাগলাম। সারাদিন দেবরকে ঘুরে ফিরে শেষে বাসায় ফিরল। আমাকে বলল, ভাবি আমি পরশু তোমাকে সব বলবো। আজ আমি বন্ধুদের সাথে বাইরে ডিনার করেছি, তাই তুমি গিয়ে ঘুমাও, ভাই কাল বা পরশু আসবে। এমন ভঙ্গিতে বলল দেবর যে আমি তার বয়স আর স্বভাব নিয়ে ভাবতে লাগলাম। আমি আমার রুমে গিয়ে সারা রাত টেনশনে কাটালাম, ঠিকমতো খেতেও পারলাম না। মনে হচ্ছিল পাশের ঘরে কেউ কথা বলছে। দেয়ালের ছিদ্র দিয়ে শুনতে চেষ্টা করলাম, এবং পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পাশের ঘরে আমার দেবর একটা মেয়েকে জড়িয়ে ধরেছিল। মেয়েটি তার খুব কাছে বসেছিল এবং ফিসফিস করে কিছু বলছিল। প্রথমে ভেবেছিলাম গিয়ে তাকে থাপ্পড় মারব, কিন্তু পরক্ষণেই ভাবলাম দেবর খুব চালাক। সে মেয়েটিকে লুকিয়ে ফেলতে পারে এবং কিছু মানবে না। তাই সিদ্ধান্ত নিলাম কয়েকদিন অপেক্ষা করব। যদি আবার এমন দেখি, কখনো ক্ষমা করব না। রাতটা খুব কষ্টে কাটল। পরদিন গুড ফ্রাইডে ছিল, তাই স্কুল বন্ধ। আমি একটু বেশি ঘুমালাম। সকালে উঠেই দেবরকে ঘুম থেকে জাগালাম। সে বলল, ভাবি অন্তত ছুটির দিনে আরামে ঘুমাতে দাও। আমি বললাম, গরম নাস্তা করছি, খাও। সে কিছু না বলে রান্নাঘরে এসে বসল। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? সারা রাত ঘুমাওনি? সে বলল, ভাবি রাতে জেগে থাকা তোমার কাজ। আমি নিষ্পাপ। তার কথায় বিব্রত হয়ে গেলাম। নাস্তা শেষে সে বলল, ভাবি তুমি খুব ভালো। আমার শর্ত শুনো, তুমি রাজি হলে আমি কাউকে কিছু বলবো না। এরপর বলল দেবর যা বলল তা শুনতে আমার সাহস ছিল না। কেবল আল্লাহই জানেন কিভাবে শুনলাম আর কতটা সত্যি। আমি বললাম, দেবর তোমার লজ্জা করে না? আমার চোখে অশ্রু গড়িয়ে পড়ছিল। শুনি শুধু আমার দেবর নয়, মায়ের মতো একজনকে এমন কিছু বলছে যা আমি ভাবতেও পারিনি। আমি ভাবতে লাগলাম, কেন সে এমন কথা বলছে। সে বলল, আমি যা বলছি সেটার জন্য তুমি নিজেই দায়ী। যদি আমার কথা না শুনো, তাহলে তুমি বিপদে পড়বে। আমি আটকে গেছি, চিন্তায় ডুবে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। চোখের পানি গাল বেয়ে নামছিল। আমি বললাম, আল্লাহ আমাকে সাহায্য করুন। রান্নাঘরের স্টুলে বসে ভাবছিলাম কিভাবে আমি এই শর্ত মেনে নেব। কিছু বুঝতে পারছিলাম না। এদিকে আমার খাবার পুড়ে গেল। আমি নাস্তা করতে পারলাম না, আর শুধু কান্না করছিলাম। মনের মধ্যে ঘৃণা জন্মাচ্ছিল এই ছেলেটার প্রতি। কিছুক্ষণ পর বলদেবর ফিরে এসে বলল, কি ভাবছ ভাবি? তুমি তো আমার মায়ের মতো, কেন আমাকে কষ্ট দিচ্ছ? তার প্রতিটি কথায় আমার মন চাচ্ছিল তাকে থাপ্পড় মারতে, কিন্তু নিজেকে সংযত করলাম। দেবর বলল, ভাবি আজ রাতে রেডি হয়ে যাও। আমি শুধু প্রার্থনা করছিলাম, হে আল্লাহ, দিনটা দীর্ঘ করো, রাত যেন না আসে, কারণ এই রাত আমার জীবন ধ্বংস করতে চলেছে। কিন্তু আপাতত আমাকে এটা মোকাবিলা করতে হবে। এই কলঙ্ক আমার জীবনে অন্ধকার নিয়ে আসবে। আমি চুপচাপ বসে দেখলাম দিন ফুরিয়ে আসছে। রাত আসার মানে আমি আর কিছুক্ষণের মধ্যে বিপদে পড়ব। হঠাৎ রাত 9টা বাজল এবং সে রান্না করতে শুরু করলাম। আমি স্নান করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম। দরজায় জোরে কড়া নাড়লে আমি দরজা খুললাম না। এই পাপ থেকে বাঁচতে চাইলাম। দরজায় ধাক্কাধাক্কি থেমে গেল। বাইরের দরজা খোলার আওয়াজ পেলাম। তার কাছে ঘরের ডুপ্লিকেট চাবি ছিল, তাই সে ঘরে ঢুকল। আমার দরজায় অনেকবার টোকা দিল, কিন্তু আমি খুললাম না। সে বলল, ভাবি আপনি নিজের জন্য কষ্ট বাড়াচ্ছেন। আপনি যদি নিজের যত্ন না করেন, তবে কে করবে? সে অনেকক্ষণ দরজায় দাঁড়িয়ে কথা বলল, কিন্তু আমি চুপ থাকলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজ রাতে দরজা খুলব না, যাই হোক। সারা রাত শান্তিতে ঘুমালাম। সকালে উঠে রান্নাঘরে গেলাম। দেবরকে বললাম, আজ থেকে তুমি নিজেই স্কুলে যাবে, আমার অনেক কাজ আছে। সে আমার মুখের দিকে তাকিয়ে রইল, কিছু বলল না,
ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে আমি তার পেছন পেছন চলতে শুরু করলাম। দেখতে চাইলাম সে কোথায় যায়। যখন তার স্কুলে পৌঁছলাম, গার্ডকে জিজ্ঞাসা করলাম সে পৌঁছেছে কিনা। গার্ড আমাকে জানাল, হ্যাঁ, সে এসেছে। কিছুটা আত্মবিশ্বাস নিয়ে বাড়ি ফিরছিলাম। স্যার তুহিন আমাকে বললেন, তুমি আমার সাথে এমন করলে। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম। বুঝতে পারছিলাম না কি করব। আমি চলতে শুরু করলাম, কিন্তু বুঝলাম সে একটানা আমাকে অনুসরণ করছে। এক জায়গায় থেমে তাকে বললাম, অতীত ভুলে না গেলে তোমার তখনই চলে যাওয়া উচিত ছিল। এখন আমি আমার জীবনে খুব খুশি। তোমার এসব করা উচিত নয়। সে কিছু বলল না, আর আমি বাড়িতে ফিরে অবাক হলাম, দরজার তালা খোলা। আমি খুশি হলাম স্বামীকে দেখে যে সে আগের মতো আর হাসছে না, তবে তাকে জড়িয়ে ধরলাম। তার আচরণে খুশি হলেও হঠাৎ এমন পরিবর্তনে চিন্তিত হলাম। মনে হল দেবর হয়তো কিছু বলেছে। গোসল সেরে বললাম, নাস্তা রেডি। সে ঠান্ডা সুরে উত্তর দিল, আমি নাস্তা করে এসেছি। আমি সুনীলকে জিজ্ঞেস করলাম, কিছু ঘটেছে? সুনীল বলল, অনেক কিছুই ঘটতে যাচ্ছে। তুমি মজা করো। আমার মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, আমাকে এই কষ্ট থেকে রেহাই দাও। আমার মধ্যে দেবরের জন্য অনেক ঘৃণা জমেছিল। আমার স্বামী বলল, কিছুদিন মায়ের কাছে যাও, কিন্তু আমি যেতে চাইনি, কারণ আমার স্বামী অনেক দিন পর বাড়ি ফিরেছে। তবে আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। সন্ধ্যায় বাড়ি থেকে ফোন এল, ছোট ফুফুর অবস্থা খুব খারাপ। আমাকে দ্রুত যেতে হবে। বাড়ি গিয়ে দেখি বাড়ির বাইরে একজন বসে আছে। সে আর কেউ না, আমার পুরনো প্রেমিক তুহিন। তুহিন আমাকে আসতে দেখেনি। রুমে ঢুকে আমি ফুফুর কাছে যাই, দেখি ফুফু বসে আমাকে দেখে হাসছে। আমি তাকে বললাম, তুমি তো ভালোই আছো, তাহলে কেন মিথ্যা বলে আমাকে এখানে নিয়ে এলে? তখন ফুফু বলল, বাইরে যে লোকটি বসে আছে সে আমার ছোট মেয়েকে বিয়ে করার জন্য এসেছে, তাই তোকে এইভাবে ডেকে আনছি। না হলে তো আর আসতি না। তারপর আমি তুহিনের সাথে দেখা করলাম, অনেক কথা তাকে বললাম। সে এখনো হয়তো আমাকে ভালোবাসত, কিন্তু সে আর কিছু আমার কাছে প্রকাশ করেনি, তাই আমিও আর কোনো কিছুই প্রকাশ করিনি। আমি আমার স্বামীকে ফোন দিয়ে তার ভাই সহ এখানে ডেকে আনলাম, যাতে তারা আমার বোনের বিয়েতে থাকতে পারে। তারা চলে আসলো। আমার স্বামী আমার উপর অনেক রেগেছিল। আমি তাকে বাইরে নিয়ে আমার প্রতি তার ছোট ভাইয়ের নির্মমতার কথা জানালাম, যে তার ভাই আমার সাথে কি কি করছে। আমার কথা শুনে আমার স্বামী অবাক হয়ে যায় আর বলে, ঠিক আছে, তাহলে আমি এখন আমার ভাইকে বাড়িতে রাখব না, ওকে বাইরে রেখে পড়াশোনা করাবো। আমি তার কথা শুনে অনেক খুশি হলাম। আমি তাকে কান্না করতে করতে জড়িয়ে ধরলাম। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। যখন আমি ছোট ছিলাম, আমি আমার ভাইবোনদের সাথে মায়ের ঘরে ঘুমাতাম। সবার ঘুমিয়ে পড়ার পর অন্ধকার ঘরে আমি মাঝে মাঝে জেগে উঠতাম এবং মাকে ডাকতাম। কিন্তু তখন আমি ঘরে অন্য কিছু দেখতাম এবং পরে না দেখার ভ্যান করে ঘুমিয়ে পড়তাম। বয়স বাড়ার সাথে সাথে মা একদিন আমাকে বললেন যে আমি এখন থেকে বড় বোনের সাথে অন্য ঘরে ঘুমাব। তখন আমি মাকে বললাম, তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারব না। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার একটুও লজ্জা নেই? তখন আমি কথার মানে বুঝতাম না। কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মা আমাকে ঘুমিয়ে দিয়ে বাবার বিছানায় গিয়েছিলেন। তখন অজানা কিছু শোনার চেষ্টা করলাম। প্রথমে ভাবলাম মায়ের পাশে গিয়ে শুই, কিন্তু তারপরে সেই অচেনা শব্দগুলো শুনতে লাগলাম। এই নতুন অভিজ্ঞতা আমাকে দ্রুত বুঝতে শিখিয়েছিল এবং আমি ধীরে ধীরে আরও বিচক্ষণ হতে লাগলাম। এরপর আমি বড় বোনদের ঘরে ঘুমানো শুরু করি, কারণ কিছু অনুভূতি আমাকে লজ্জা দিতে শুরু করেছিল। তোমরা আমার গল্পগুলো শুনো, কিন্তু সাবস্ক্রাইবই করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি প্রিয়া। আমাদের পরিবারে 3 বড় বোন ও 2 ভাই ছিল। আমি দেখতে সবার থেকে সুন্দর ছিলাম। সময় যেতে থাকল, আর আমার ভাই বোনেরা একে একে বিয়ে করে চলে গেল। যখন তারা আমাদের বাড়িতে ফিরে আসত এবং আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতো, তখন তারা 3 জন মিলে মজার গল্প করত এবং তারা তাদের বিবাহিত জীবনের বিভিন্ন ব্যক্তিগত কথা বলত। আমি যখন তাদের গল্পের মধ্যে ঢোকার চেষ্টা করতাম, তখন তারা চুপ হয়ে যেত এবং বলত, তুমি এখনো ছোট, ঘুমিয়ে পড়ো। যদিও তখন আমি 18 বছর বয়সী ছিলাম, তবুও তারা আমাকে শিশু মনে করত। আমাকে ওসব শুনতে দিত না।
আমি ধীরে ধীরে বুঝে গিয়েছিলাম কিভাবে তাদের কথাগুলো শোনা যায়। যখনই আমার বোনেরা আসত, আমি ঘুমের ভান করে তাদের পাশে শুয়ে পড়তাম। তারা নিজেদের মধ্যে হাসিঠাট্টা করত, আর আমি চুপচাপ শুনতাম। রাতের নির্জনতার মধ্যে তারা হাসিমস্করা করত, যা আমার মনেও একটি আলোড়ন তৈরি করেছিল। আমি ভাবতাম, যদি আমারও বিয়ে হয়, আমারও একজন সঙ্গী থাকবে, এবং সেই সম্পর্কের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠবে। এই চিন্তা আমার হৃদয়ে উত্তেজনা সৃষ্টি করেছিল, এবং আমি নিজের ভবিষ্যতের কথা ভাবতে শুরু করলাম। তবে সময়ের সাথে সাথে একটি অদ্ভুত অস্থিরতা আমার মনকে আচ্ছন্ন করেছিল। আমি ইন্টারনেটে রোমান্টিক গান খুঁজে দেখতাম আর শুনতাম, এবং নিজেকে সেই গল্পের চরিত্রের জায়গায় কল্পনা করতাম। একদিন যখন আমার বড় বোন বাড়িতে ছিল, বোনেরা তাদের সাংসারিক বিষয়ে কথা বলছিল, এবং তাদের জামাই কী রকম সেসব বিশ্বে কথা বলছিল, যা আমার অস্বস্তি বাড়িয়ে তুলেছিল। রাতে আমি আবার সেই গানের ভিডিও দেখছিলাম, তখন আমার বোন জেগে গিয়ে আমাকে দেখল। সে আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে ধমক দিল এবং বলল, তুমি কেন এসব কাজের মধ্যে জড়িয়ে পড়ছ? তোমার কি বয়স হয়েছে? কিন্তু তোমার আচরণ দেখে মনে হচ্ছে না। তার কথাগুলো শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং কেঁদে ফেললাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি সত্যিই কিছু ভুল করিনি, শুধু বিষয়টা পছন্দ তাই দেখছিলাম। আমি ভিডিওটি দেখছিলাম, কিন্তু বড় বোন আমাকে খুব বকাঝকা করল। পরের দিন সে আমার মোবাইল ফেরত দিল, তবে আমাকে প্রতিশ্রুতি দিতে বলল যে যদি আমি আবার এমন কিছু দেখি, তাহলে সমস্যা হবে। আমি কলেজে ফিরে গিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু যখনই আমার বন্ধুদের তাদের প্রেমিকদের সাথে ব্যক্তিগত কথা বলতে শুনতাম, সেই পুরনো অনুভূতি আবার ফিরে আসত। 18 বছর বয়সে আমি আবার একই রোমান্টিক গানের ভিডিও দেখলাম, আর সেই মুহূর্তে বোন আমাকে ধমক দিল। সে বলল, আমি তো তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। মনে হচ্ছে তুমি বড় হচ্ছ, তাই এসব ব্যাপারে আগ্রহ দেখাচ্ছ। এখন মাকে বলতে হবে। আমি রাগ সামলাতে না পেরে বললাম, হ্যাঁ, তোমরা বিয়ে করে জীবনে সুখী, কিন্তু আমাকে একটা গানের ভিডিও দেখতে দিচ্ছ না। তাহলে মাকে বলো আমাকেও বিয়ে করাতে। আমি তো বড় হয়েছি, ঘরের কাজও ঠিকঠাক করি, আর যখনই কিছু বলি তখনই তুমি আমাকে থাপ্পড় মারো। তখন সে বলল, শ্বশুরবাড়িতে গেলে শুধু স্বামী নয়, অনেক দায়িত্বও নিতে হবে। তার কথায় বুঝলাম, সংসার করা মানে শুধু সুখ নয়, অনেক কষ্ট আছে। রাতে স্বামীর রাগ সহ্য করতে হয়, আর সকালে মন খারাপ করেই দিন শুরু করতে হয়। বাড়ির খরচ ও অন্যান্য চাপ সবসময় মাথার উপর থাকে। বোন আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি তখনও পুরোপুরি বুঝতে প্রস্তুত ছিলাম না। এর কিছু দিন পর প্রথম যে বিয়ের প্রস্তাবটি এলো, সেটি আমার ফুফুর পরিবার থেকে। ছেলেটির ছবি দেখার পর মনে হলো সে খুবই ভালো, আর আমার হৃদয়ে আনন্দের ঢেউ বইতে শুরু করল। আমাদের পরিবারের সদস্যরা সম্পর্কটি মেনে নিলেন, তাই বিয়ের প্রস্তুতিও শুরু হল। যেদিন মেহেদি লাগানোর দিন এলো, আমি পরিবারকে ঘিরে বসেছিলাম, সবাই মিলে মেহেদির আচার পালন করছিল। পরের দিন বিউটি পার্লারে যাওয়ার সময় হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। বাড়ির দিকে একবার তাকিয়ে ভাবলাম, আজকের পর থেকে আমি এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। এই ছিল আমার শেষ দিন। আজ আমি নতুন জীবনের পথে রওনা হচ্ছি। বিয়ে শেষ হল, আর বরকে দেখে মনে হল তিনি খুবই সুদর্শন। বিয়ের পর সবাই আমাদের দম্পতির সাথে তুলনা করছিল, আর আমি ভাবছিলাম জীবনের নতুন অধ্যায় কেমন হবে। বিয়ের সময় যখন আমার শাশুড়ি তার ছেলের সাথে মঞ্চে এলেন, তাকে দেখে আমি বুঝতে পারলাম তিনি খুবই খোলা মনের এবং আনন্দমুখর একজন মহিলা। যদিও তিনি আমার শাশুড়ি, তাকে দেখে মনে হয়েছিল যেন তিনি আমার স্বামীর বড় বোন। মা তাকে দেখে হাসিমুখে পরিচয় করিয়ে দিলেন, এবং সবাই তার রূপের প্রশংসা করছিল। তার ব্যবহারে মনে হল শাশুড়ি বউয়ের সম্পর্কের চেয়ে আমাদের সম্পর্কটা যেন মামের মতো হবে। শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর শাশুড়িকে প্রথমবার দেখে আমি অবাক হয়ে গেলাম। তিনি একটি সুন্দর শাড়ি পরেছিলেন, এবং সত্যিই তাকে আমার স্বামীর বড় বোনের মতোই লাগছিল। তিনি আমাকে খুব আদর করে বসতে দিলেন এবং বললেন, তুমি খুব সুন্দরী, এবং তোমার স্বামীকে ভালোভাবে দেখাশোনা করতে হবে। তার এই কথায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আমি কখনো ভাবিনি শাশুড়ি এমন খোলামেলা কথা বলবেন। তিনি আরও বললেন, মনে রেখো, আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার বন্ধু। এই কথাগুলো শুনে আমার মন অনেকটা হালকা হয়ে গেল। আমি নিশ্চিত হলাম আমাদের সম্পর্কটা কেবল শাশুড়ি বুয়ের সম্পর্ক নয়, বরং বন্ধুত্বের হবে। আমি ভাবতাম আমার স্বামী খুবই রোমান্টিক হবে এবং আমার সব ইচ্ছা পূরণ করবে। তবুও আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে চাইনি। পরে আমার শাশুড়ি আমার কাছে এসে স্বামীর সাথে সুখী জীবন কাটানোর জন্য বিভিন্ন পরামর্শ দিলেন।
আমি লজ্জায় তার কথাগুলো শুনছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম তিনি সত্যিই আমাকে ভালোবাসেন। একদিন ঘর থেকে বের হতে গিয়ে শুনলাম তিনি তার ছেলেকে বলছেন, ছেলে, আমার পুত্রবধূকে কষ্ট দিও না। যদি কোনো অভিযোগ পাই তাহলে তুমি কিন্তু বিপদে পড়বে। শাশুড়ির এই কথায় আমি আরও আশ্বস্ত হলাম। কিছুক্ষণ পর আমার স্বামী যখন প্রথমবার ঘরে এলো, আমি লজ্জায় মাথা নিচু করে বসেছিলাম। তিনি এসে আমার পাশে বসে আমার সৌন্দর্যের প্রশংসা করতে লাগলেন। তার কথায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তিনি আমার হাত ধরে আঙুলে সোনার আংটি পরিয়ে দিলেন। আমার আবেগ তখন যেন বাদ মানছিল না, যে রাতের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, অবশেষে সেই রাত এলো। তবে আমার স্বামীর কাছাকাছি আসতেই তার ফোনে একটি কল আসে। তিনি ফোনটি কানে রেখে অনেকক্ষণ কথা বলতে থাকলেন। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে, তাই আমি তাকে অনুসরণ করলাম। কিন্তু ততক্ষণে তিনি ফোন রেখে দিয়েছেন। তিনি আমাকে জানালেন জরুরি কাজে তাকে শহরে যেতে হবে। তার সব ডকুমেন্ট তিনি নিজেই তৈরি করে রেখেছিলেন, আর রাতেই তাকে শহরে পৌঁছাতে হবে। আমার মনে হচ্ছিল সব আশা যেন মুহূর্তেই ভেঙে গেছে। শাশুড়ি এবং শ্বশুরের মুখেও চিন্তার ছাপ পড়ল। শাশুড়ি, যিনি প্রতিদিন বেশ নরম মনের মানুষ বলে মনে হতেন, তাকে এভাবে চিন্তিত দেখে আমি অবাক হলাম। আমার স্বামী শাশুড়ি ও শ্বশুরকে জানালেন কাজের জন্য তাকে যেতে হবে। তারা দুজনেই অনুরোধ করলেন, আজ তোমাদের প্রথম রাত, এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি বললেন, আমার কাজের দায়িত্ব খুবই জরুরি। আমাদের সারা জীবন একসাথে থাকার সময় আছে। এরপর তিনি চলে গেলেন, আর আমি তাকে তার লাগেজ প্যাক করতে সাহায্য করলাম। শ্বশুর বিদায় জানিয়ে দিলেন এবং শাশুড়ি এসে আমার পাশে বসলেন, বারবার ক্ষমা চাইলেন। আমি বললাম কোনো সমস্যা নেই। শ্বশুর শাশুড়ি নিজেদের রুমে চলে গেলেন, আর আমি জামাকাপড় বদলে বিছানায় শুয়ে পড়লাম। ভেতরে ভেতরে খুব অস্থিরতা কাজ করছিল। ভাবছিলাম এই দুদিন কিভাবে কাটবে। এতদিন যেখানেই ছিলাম সেখান থেকেই দুদিন কাটাতে হবে। রাতের দিকে বাড়ির সবাই এসে মজা করে জিজ্ঞাসা করল, স্বামী ছাড়া কিভাবে কাটবে। আমার বোনেরা দুষ্টুমি করে বলল, কাল রাতে কি হয়েছিল? তোমার স্বামী তো চলে গেছে। বড় আপুর কথাগুলো শুনে লজ্জা পেয়ে গেলাম। তিনি আবার রেগে গিয়ে আমার সামনে এসে বললেন, তুমি যতটা বেপরোয়া ছিলে, আমি যদি পারতাম এখনই তোমাকে শাস্তি দিতাম। 2 দিন পর আমি লক্ষ্য করলাম আমার শাশুড়ি আমাকে নিয়ে কিছুটা অস্বস্তি অনুভব করছিলেন। আমার স্বামী তখন আরও দূরে সরে যাচ্ছিলেন এবং জানালেন যে তিনি 2 সপ্তাহ পর ফিরে আসবেন। আমি শাশুড়ি ও শ্বশুরের সঙ্গে সময় কাটাতে লাগলাম এবং একদিন বসার ঘরে শাশুড়ির পাশে বসলাম। আমি মজা করে বললাম, আম্মু, তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি একটি ছোট ছেলের মা। আজকালকার মেয়েরাও তোমার মতো এত দীপ্তি ধরে রাখতে পারে না। শাশুড়ি হেসে বললেন, তুমি খুব মজার। তোমার শ্বশুর আমাকে এতটাই ভালোবাসেন যে এই বয়সেও আমাদের সম্পর্ক সুন্দরভাবে চলছে। শাশুড়ির এই কথা শুনে আমি কিছুটা লজ্জিত হলাম, কিন্তু রাতে অস্থিরতা বাড়তে লাগল। আমি ঘেমে গিয়েছিলাম এবং গলা শুকিয়ে গিয়েছিল। পানি খেতে রান্নাঘরের দিকে হাঁটতে লাগলাম, কিন্তু হঠাৎ শাশুড়ির ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম। নিজেকে থামাতে না পেরে দরজার কাছে গিয়ে কান পেতে শুনতে শুরু করলাম। আমি ভাবছিলাম এই বয়সেও তারা সুখে আছে। শাশুড়ি বলছিলেন, আমার বয়স হয়েছে, বাড়িতে একটা ছোট বউ আছে, আমাকে একটু শান্তি দাও। কিন্তু শ্বশুর হেসে বললেন, তাহলে কি হয়েছে? আমাদের ছেলের বউও তো এই বাড়িতে আছে। সে তো ছোট নয়। এই কথাগুলো শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। সকালে যখন শাশুড়ি ও শ্বশুর ঘর থেকে বের হলেন, তখন আমি তাদের সাথে চোখে চোখ মিলানোর সাহস করতে পারছিলাম না। আমি তার চোখের ভাষা বুঝতে পারছিলাম, সুরের তার দৃষ্টি ছিল কিছুটা অদ্ভুত। যখন আমি আমার স্বামীর সাথে কথা বলার চেষ্টা করলাম, সে আমাকে এড়িয়ে গিয়ে বলল, আমি খুব ব্যস্ত, অনেক কাজ আছে, ফিরতে সময় লাগবে। একদিন শাশুড়ির শরীর খারাপ হয়ে গেল, তার রক্তচাপ বেড়ে গিয়েছিল। তিনি বললেন, বৌমা, রান্নাঘরে ওষুধ রেখেছি, ওষুধটি একটু দুধে মিশিয়ে আমাকে খাইয়ে করিয়ে দেও। আমি 1 গ্লাস দুধ নিয়ে ওষুধ মিশিয়ে দিলাম। কিন্তু আমি চিন্তিত ছিলাম, কিছু ভুল হতে পারে। ঠিক সেই সময় শাশুড়ির ফোনে একটা কল এলো, যেটা আমার স্বামীর ফোন থেকে আসছিল। আমি ফোন কানে লাগাতেই শুনলাম আমার স্বামী বলছে, তোমার বউকে বলো আমার অন্য কোথাও সম্পর্ক হয়েছে এবং সেই মেয়েটি এখন আমার সন্তানের মা হতে চলেছে। তাই সে আমাকে শহরে আসতে বলেছে এবং হুমকি দিচ্ছে, যদি আমি তাকে বিয়ে না করি তবে সে আমার বিরুদ্ধে মামলা করবে। এখানে পুলিশ কতটা কঠোর তা তো তোমরা জানো।
এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, সব স্বপ্ন যেন মুহূর্তেই ভেঙে পড়ল। শাশুড়িকে সেই অবস্থায় রেখে আমি কাঁদতে কাঁদতে আমার বাবা মাকে সব জানালাম এবং শ্বশুর শাশুড়ির কাছে বিষয়টি খুলে বললাম। শ্বশুর শাশুড়ি বললেন, আমাদের সম্পত্তি যদি আমাদের ছেলের নামে হয় তাহলে আমরা তাকে ছেড়ে দেব এবং তুমি আমাদের পুত্রবধূ হয়ে থাকবে। কিন্তু কিছুদিন পর আমার বাবা আদালতে এই প্রস্তাবটি অস্বীকার করলেন এবং আমি অল্প বয়সেই বিবাহবিচ্ছেদ পেলাম, যা আমি কখনো ভাবতেও পারিনি। আমার জীবনের সাথে এমনটা হবে আমি অনেক কিছু সহ্য করেছিলাম, কারণ বিয়ের পর মেয়েদের জীবনে অনেক পরিবর্তন আসে, যা তাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। এখন 2-5 বছর বয়সে আমি চুপচাপ থাকতে শিখেছি। আমার জন্য অনেক সম্পর্ক এসেছে, কিন্তু পুরুষদের প্রতি আমার বিশ্বাস একেবারেই চলে গেছে। আমি কি বিয়ে করব? পুরুষদের বিশ্বাস করা কি ঠিক হবে? তোমরা কি মনে করো? কমেন্টে জানাও গল্পটা কেমন লাগলো। জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।